নমস্কার। আজকের এই ভিডিওতে কিন্তু ইম্পর্টেন্ট কিছু নিয়ে আলোচনা করব, যেমন কিছু কিছু নিউজ নিয়ে আলোচনা করব। কয়েকটা স্টকে নিউজ এসেছে এবং দুটো স্টকে কিন্তু বোনাস স্প্লিট এইসব নিয়ে কথা এসেছে। তার মধ্যে একটা ডিফেন্সের স্টকও আছে যার মধ্যে স্প্লিটের খবর এসেছে, তা নিয়েও আলোচনা করব। পুরো ভিডিওটাকে অবশ্যই দেখবেন। কি মানে আমি জাস্ট এক দুদিন আগে দেখবেন 2 days ago আমি কিন্তু এখানে বলেছিলাম যে বুল ট্রেডাররা সতর্ক হন। এখানে ট্রেডার, স্পেসিফিক ট্রেডার মন্তব্য করা ছিল এবং গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যুদ্ধের পরিস্থিতিতে ট্রেডার এবং বিনিয়োগকারী কি করবে। একজন দুজনের কমেন্ট পেয়েছি যে হ্যাঁ একটু ভয় দেখানোর জন্য এসব। কোনো ভয় দেখানোর কোনো প্রশ্নই ওঠে না এখানে। ভয়ের কি? হ্যাঁ, যেটা ফ্যাক্ট সেটা নিয়ে কথা হচ্ছে এবং সেখানে আমি দুজনকে আলাদা করে আলাদা রকম বলেছিলাম ইনভেস্টরদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওটার প্রধান লক্ষ্যই ছিল যে ইনভেস্টরদের ভয় পাওয়া না পাওয়ার জন্য, যে ইনভেস্টররা কার্গিলের যুদ্ধও এই বাজার দেখেছে, কার্গিল ওয়ারের নাম করে আমি বলেছিলাম, তার থেকে বাজার এখন কত গুণ উপরে আছে দেখুন। তাহলে সেইটা বলেছিলাম যে ইনভেস্টরদের তো ভয় পাওয়ার দরকারই নেই, ট্রেডাররাও ভয় না পেয়ে নর্মালি ট্রেড করলেও কাজটা হবে। শুধুমাত্র ওভারনাইট পজিশনগুলো, যেহেতু এখন এক এক সময় নিউজ ব্যাপার আসবে, তার মধ্যে সামনে উইকেন্ড আছে, এই ব্যাপারগুলো একটু রাখবেন মনে, যে ওভারনাইট পজিশনটা আপনার জন্য সুটেবল কিনা সেটা যাতে একটু অ্যাভয়েড করা হয়, ব্যাস এইটুকুনি বলেছিলাম। তো যারা বোঝে তাদের জন্য ঠিক আছে, যারা বোঝে না, যারা ওই শেয়ার মার্কেটকে জুয়া হিসাবে দেখে এবং যারা এসেছিল ওই আফটার কোভিড, সব সময় জানে যে মার্কেট উপরের দিকেই যাবে, তার জন্যই তৈরি হয়েছে, নিচে যাবেই না, কারেকশন বলে কোনো ওয়ার্ডই নেই, তাদের এই প্রবলেমগুলো হবে। যারা নিজেদের আসলে ইনভেস্টার বলেন, এদিকে ইনভেস্টার নন, শুধুমাত্র ট্রেডার, দাম দেখে ইনভেস্ট করেন, হ্যাঁ দামও দেখবেন, ভ্যালুয়েশনও দেখবেন, তার সাথে ফান্ডামেন্টালও দেখতে হয়, সেই সব না দেখেন তারাই ফাঁসেন। এবং ট্রেডার হতে গেলে স্টপ লসও রাখতে হয়। যাই হোক, তো এবার এবার ব্যাপারটা কি সেটা আগে বলি। যদি দেখেন, আমি আজকের বাজার যখন বন্ধ দিয়েছিল একটা সময় তো 23,800-ও নিচে, মানে 800-র কাছাকাছি চলে গেছিল, যেটা আজকের ফলটা কিন্তু প্রথম দিকে খুব খুব দ্রুত হয়েছে। কিন্তু ট্রেডারদের সাবধান কেন বলেছিলাম বলুন? কেন বলেছিলাম? যেহেতু আজকের যদি দেখেন নিফটির চার্টটা, তাহলে নিফটি কিন্তু প্রথম 15 মিনিটে উপরের দিকে গেছিল, 24,350 ছুঁই ছুঁই করেছিল। তার মানে কি ট্র্যাপড, উপরের দিকে ট্র্যাপড হয়েছেন, তারপরে জোরদার করে নিচে এসেছিল। তার মানে ট্র্যাপ করে কিন্তু নিচে এসেছিল। আর কারা ট্র্যাপ হয়েছিল? বুলসরা ট্র্যাপ হয়েছিল। তো তাই জন্যই তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছিল দুদিন আগেই, যে বুলস ট্রেডাররা একটু সাবধান, কারণ নিফটিতে একটু ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখা গেছিল। পিওর টেকনিক্যালে বলেছিলাম। আচ্ছা, এবার আসি, আপনাদের সামনে নিফটি ডিফেন্স ইন্ডেক্স খোলা আছে। অনেকে হয়তো জানেনই না যে নিফটি ডিফেন্স ইন্ডেক্সও হয় এবং সেইটাকে একটু দেখারও দরকার। তো যাই হোক, আপনাদের জন্য ডেইলি চার্টে নিফটি ডিফেন্স ইন্ডেক্স আছে, এটা নিয়ে আজকে একটু ডিটেলসে কথা বলবো। তার আগে চলুন কিছু খবর জেনে নিই কি হয়েছে। আপনারা হয়তো জানেনই জেনসল ক্রাইসিস চলছে এবং ইডি লুকআউট সার্কুলার এগেনস্ট প্রমোটারদের বিরুদ্ধে লুকআউট জারি করেছে ইডি তরফ থেকে, এবং জেনসল টেকনোলজি তার জন্য কিন্তু, যদিও এই খবরটা 2-3 দিনের পুরনো, তাও আপনাদের জাস্ট আপডেট দিচ্ছি, তার জন্য 5% করে কিন্তু লোয়ার সার্কিট দেখাচ্ছেই। তার মানে এটা বলার এইটাই কারণ যে স্টক মার্কেটে যে ফান্ডামেন্টাল দেখাটাও জরুরি, যে প্রমোটাররা কি করছে না করছে সেইটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেসলের রেজাল্ট এসেছে, নেসলে বা আপনার বলতে পারেন যে এফএমসিজি সেক্টর এইচইউএল এরও রেজাল্ট এসেছে। যদি দেখেন এদের গ্রোথ, আমি এইচইউএল এর আগে বলিনি, এইচইউএল এর রেজাল্টটা আমি পার্সোনালিও দেখেছি, যদি মানে রেভিনিউ গ্রোথ বলেন সেগুলো মাত্র 4%-এর মতো হয়েছে ইয়ার অন ইয়ার, এগুলো মানে বেশি গ্রোথ নেই। তাই জন্যই দেখছেন যে 2-3 বছর ধরে এই স্টকগুলো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণ টপ লাইন এবং বটম লাইন একদম ফ্ল্যাট, তেমন গ্রোথ বেশি নেই। হ্যাঁ, বড় কোম্পানি হয়ে গেছে, ঠিক আছে, তাই জন্যই মানুষ, অন্যান্য ইনভেস্টাররা হয়তো ওইখান থেকে একটু পয়সাটা বার করে, বড় ইনভেস্টাররা একটু অন্য গ্রোথ সেক্টরে লাগাচ্ছে। এমনিতে স্টেবল কোম্পানি, ঠিক আছে, কিন্তু জাস্ট 2-4% গ্রোথ হয়েছে, জাস্ট বলার ছিল। নেসলে ইন্ডিয়ারও তাই, যে ভ্যালুয়েশন হয়েছে, মার্জিন বিট করেছে একটু, ঠিক আছে, কিন্তু প্রফিট লাইন মানে টপ লাইন বটম লাইন খুব একটা যে আহামরি তা কিন্তু নয়।
অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট নিয়ে একটু আপডেট দেওয়া ছিল। অ্যাক্সিস ব্যাংকের Q4 জানেন, মানে ব্যাংকিংয়ে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের যেমন দুর্দান্ত পারফরমেন্স হয়েছিল, স্পেশালি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট তো দারুণ লেগেছে, আইসিআইসিআইয়েরও ভালো হয়েছিল, তার কম্প্যারিজন যদি করেন তাহলে অ্যাক্সিসেরটা মোটামুটি মানে পড়বে যে মোটামুটি রেজাল্ট, খুব একটা আহামরি রেজাল্ট নয় কম্পেয়ার্ড টু আপনার এইচডিএফসি এবং আইসিআইসিআই। নেট প্রফিট একটু স্লিপ করেছে বাজার যা মনে করছিল, তাছাড়া মোটামুটি ঠিক আছে, এমনিতে খুব একটা যে খারাপ তাও নয়। এসবিআই লাইফ আজকে অনেকটা বেড়েছিল, যেহেতু এসবিআই লাইফ ইন্স্যুরেন্স যেটা তার রেজাল্টটা ভালো হয়েছিল এবং তার জন্যে 6 মান্থ হাইতে চলে গেছিলো। যেসব স্টক নিয়ে আলোচনা করছি শুধুমাত্র নিউজগুলো আপনাদের একটু জানাবার জন্যে, কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন কিন্তু একদমই নয়। কিনবেন কি কিনবেন না কি করবেন আপনার ব্যাপার। Q4 রেজাল্টের যদি আপডেট দিই, মারুতি সুজুকির প্রফিট স্লিপ করেছে, মানে মার্কেটের যা মনে করা হচ্ছিল তার থেকে কম। দেখুন এগুলো তো হবেই, তবে আজকে যদি বলেন কার উপর নজর আছে, রিলায়েন্সের রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো হবে, যখন এই ভিডিওটা রিলিজ করছি তখন হয়তো এখনও আসেনি রিলায়েন্সের রেজাল্ট, কিন্তু আজকে রিলায়েন্সের রেজাল্ট ডিউ আছে, সেটার দিকে আমাদের সবারই নজর থাকবে। রেজাল্ট এসে গেলে আমি আলাদা ভিডিওর মাধ্যমে সেটাকে অবশ্যই কভার করব। তো রিলায়েন্সের রেজাল্টটা একটা মেন, কিন্তু মারুতি সুজুকি এবং শ্রীরাম ফিনান্সেরও রেজাল্ট এসছে, যেগুলো ওকে টাইপের, খুব একটা আহামরিও বেশি নয়, খুব একটা কমও নয়, এরকম মোটামুটি স্ট্রিট যেমন এক্সপেক্ট করেছিল তার আশেপাশেই রেজাল্টগুলো এসেছে। যদি Q4 এর ওভারঅল বলেন, আমার পার্সোনালি কাদের রেজাল্ট খুব ভালো লেগেছে এবং মার্কেটেরও ভালো লেগেছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, এবার যে ডিফেন্সের আপনাদের বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। পারাস ডিফেন্স কিন্তু স্টক স্প্লিট কনসিডার করতে পারে, এপ্রিল এন্ডে তাদের বোর্ড মিটিং হবে সেখানে। দেখুন স্টক স্প্লিট করতে পারে, বোর্ড মিটিংয়ে যে করেই দেবে তা নয়, নাও করতে পারে, এটা বোর্ড মিটিংয়ে যা ডিসাইড করবে, কিন্তু এরকম খবর আসছে যে স্টক স্প্লিটের জন্য পারাস ডিফেন্স করতে পারে। বাজাজ ফিনান্স নিয়ে খবরে আসি, তারপর আমি ডিফেন্স সেক্টরটাকে কিন্তু ডিটেলসে একটু করব। ডিফেন্স সেক্টর মানে তার মধ্যে বিভিন্ন স্টকও আছে জানেন, আমি ডিটেলস একটু কভার করব, একটু ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখনো পর্যন্ত ভালো লাগলে ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট ইউটিউব আপনার কাছে পৌঁছে দেয় এই ভিডিওগুলো। বাজাজ ফিনান্স নিয়ে খবর এসেছে, যেটা গতকালই এসেছিল, যে শেয়ারটা ইন ফোকাস আছে, কারণ বোর্ড সেটস ডেট টু কনসিডার 29 এপ্রিলের ডেট আছে যেখানে বোর্ড মিটিং হবে, এবং সেখানে ভাবা হচ্ছে বা বলা হচ্ছে যে ইন্টারিম যে ডিভিডেন্ড তো কনসিডার করবেই, তার সাথে বোনাস শেয়ারস এবং স্টক স্প্লিট, বোনাস এবং স্টক স্প্লিট এইগুলো কিন্তু ভাবনা চিন্তা হবে। 29 এপ্রিল মোটামুটি বোর্ড মিটিং, এই টাইমটা একটু ক্যালেন্ডারে বুক করে নিন, যে দেখতে হবে যে বোনাস এবং স্টক স্প্লিট। এবার দেখুন এগুলো কথার কথা, হয়তো বোনাস দিল স্প্লিট করলো না, বা স্প্লিট করলো বোনাস দিল না, এরকমও হতে পারে, বা কিছুই দিল না শুধুমাত্র ডিভিডেন্ড দিল, তাও হতে পারে। মানে এটা বলা হচ্ছে যে বোর্ড মিটিংয়ে এরকম এজেন্ডা থাকতে পারে, তো সেই ব্যাপারটার দিকে আমাদের নজর থাকবে। তবে একটা কথা বলি, কোনো স্টকই শুধুমাত্র বোনাস দিচ্ছে বলে কিনবো বা স্প্লিট করছে বলে কিনবো তার উপর তো ডিসিশন হয় না। আপনি যদি কোনো একটা স্টক কিনতে যান, পার্টিকুলারলি তার ফান্ডামেন্টাল দেখবেন, যারা ট্রেড করেন তারা টেকনিক্যাল দেখবেন, যারা ইনভেস্ট করেন তার ফান্ডামেন্টালটাও দেখবেন, প্লাস প্রাইসও দেখবেন, প্রাইস মানে ভ্যালুয়েশনের কথা বলছি, ভ্যালুয়েশনটাও দেখবেন, এইসব দেখে নিজেরা ডিসিশন নেবেন। এবার চলে আসি আমাদের ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে। ডিফেন্সের তাই জন্য চার্ট আপনাদের কাছে আমি ওপেন রেখেছি। ডিফেন্স সেক্টরের চার্ট যদি দেখেন, ডিফেন্স সেক্টর যখন টপে ছিল তার থেকে নিচে প্রায় 27-28% মতো কিন্তু কারেক্ট করেছে। আবার যখন উঠেছিল এইখান থেকে এখন যদি দেখেন একদম লো থেকে, তাহলে কিন্তু 34% মতো ও রিকভারিও করে নিয়েছে, যদিও আগের হাইকে ক্রস করতে পারেনি, কিন্তু রিকভারিটা যথেষ্ট ভালো করেছে। ডিফেন্স সেক্টরের মধ্যে অনেক স্টক জানেন যে দারুণ চার্ট প্যাটার্ন দেখিয়ে দাঁড়িয়েও আছে, তার মধ্যে মাঝগাঁও ডক একটা, হ্যাল অনেকটা নিচে এসেছিল এবং তারপর অনেকটা রিকভারিও করেছে।
এই ব্যাপারগুলো আছে। তো পারাস ডিফেন্সও ডিফেন্সের আন্ডারেই পড়ে, এক্সেট্রা এক্সেট্রা, স্টকগুলো আপনারা জানেন। কিন্তু ডিফেন্স নিয়ে যে কথাটা হচ্ছে যে এখন ডিফেন্সটা ফ্লেভারে কেন, আবার কথা হচ্ছে যেহেতু এখন একটু জানেন টেনশন চলছে, ইন্ডিয়া রিটালিয়েট করবে সেটাই সবাই ধরে নিয়েছে এবং সেই অনুযায়ী একটা ব্যাপার চলছে। এবং তাতে যদি দেখেন আজকে হয়তো অনেকের প্রশ্ন আসবে, আজকে তাহলে প্রায় 3%-এর মতো ডিফেন্স সেক্টর পড়েছে। 3% কেন পড়বে? যুদ্ধ যুদ্ধ ব্যাপার হলে তো ডিফেন্স স্টকগুলোর বাড়ার কথা, হ্যাঁ আমিও জানি বাড়ার কথা, কিন্তু কি হয়েছে দেখুন, এদের কি তাতে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে? ডিফেন্স স্টকগুলোর যেগুলো ভালো স্টক ছিল, ধরুন মাঝগাঁও ডক, যেগুলো চার্টে স্ট্রং দেখাচ্ছিল, বা হ্যাল হ্যাল সব থেকে বড় কোম্পানি এয়ার ডিফেন্সের ক্ষেত্রে, সেগুলোর কি ফান্ডামেন্টাল কোনো এফেক্ট খারাপ হয়ে গেছে এই একদিনে বা এই এই রিটালিয়েশনের জন্যে? উত্তর হলো না। কিন্তু বাজার হয়তো মনে করছে যে, প্রথম কথা তো পুরো বাজার আজকে পড়েছে, ইরেসপেক্টিভ অফ মানে ডিফেন্স বা এই সব সেক্টরই পড়েছে, শুধুমাত্র আইটি সেক্টর যেগুলো আন্ডার পারফর্ম করেছিল সেটাই আজকে মোটামুটি দাঁড়িয়েছিল। তাছাড়া সব অ্যাক্রস দ্য বোর্ড পড়েছে, আপনি দেখুন ফার্মা, অটো, এফএমসিজি, মেটাল, সব সেক্টর পড়েছে। কিন্তু ডিফেন্স সেক্টরের ব্যাপারটা কি হলো, দেখুন যখন একটু টেনশনের ব্যাপার থাকে তখন নতুন নতুন অর্ডার এই মুহূর্তেই তো হবে না, তখন হয়তো নতুন অর্ডার একটু এই টেনশনটা কেটে গেলে তারপর হয়তো আসবে, এই ব্যাপারগুলো থাকতে পারে। তো তার জন্যই বাজার একটু কশাস মোড নিয়েছে এবং সাময়িক, আমি আবার বলছি আমার পার্সোনাল মতে এই জিনিসগুলো সাময়িক। আজকেও যে বাজারটা পড়েছে সেটা নর্মাল নর্মাল নর্মাল। আপনি যদি এইখানে দেখেন নিফটির এখানে ও রেজিস্ট্যান্সের কাছেই এসেছিল, নিফটি রেজিস্ট্যান্সের কাছাকাছি ঘুরছিল, এইখানে রেজিস্ট্যান্স আপনারাও যদি দেখেন, আমি আপনাদের বারবার এখানে সাবধানও করেছিলাম 2-3 দিন আগে যে নিফটি রেজিস্ট্যান্সের কাছে আছে। প্রথম রেজিস্ট্যান্স এইখানে ছিল 23,800, সেটাকে ক্রস করেছে, ফার্স্ট রেজিস্ট্যান্সটা ক্রস করেছে, সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে ঘুরেছে। হতেই পারে ফার্স্ট রেজিস্ট্যান্স যে সবসময় নিফটি বা বাজার আমাদের কথা মতো চলবে তা তো হবে না, বাজার নিজের মতো, কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে কিন্তু ও এখানে আজকে একটু পড়েছে। আমি একটু কথাটা কেন বললাম, কারণ নিফটি নিচ থেকে প্রায় 2,000 পয়েন্টের র্যালি দিয়েছে, তারপর যদিও 200-300 পয়েন্ট নামে, সেটা তো টেক ইট ফর গ্রান্টেড নেওয়াই উচিত, মানে না পড়লেই বরং সন্দেহ হবে যে কেন পড়ছে না। এর সাথে এই টেনশনটা একটু অ্যাড হয়েছে তার জন্যই, তাছাড়া নর্মাল ক্ষেত্রে একদম পারফেক্ট বাজার আছে। বাজারে ওইসব ভয় দেখানোর কথা, ওইসব কথা একদমই না, যা ফ্যাক্ট দেখা যাচ্ছে সেটাই আমি বলছি। ইনভেস্টরদের ক্ষেত্রে স্পেশালি কোনো ভয় পাওয়ার কোনো দরকারই নেই, নর্মালি থাকুন, নর্মালি যা স্টক চুজ করছেন, ভালো ভালো স্টক অ্যাকুমুলেট করবেন, অ্যাকুমুলেট একবারে নয়, আজকে টাকা আছে পুরো টাকাটা লাগিয়ে দিই তা নয়, আস্তে আস্তে অ্যাকুমুলেট করব ভালো স্টক, যে স্টক আমি বুঝি, যে স্টকের ফান্ডামেন্টালটা আমি জানি, যে স্টকের ভ্যালুয়েশনটা আমার ভালো লাগছে, সেইগুলো কারোর কথাই নিয়ে নিলাম তা নয়। আর ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট একদম চালানো যায়, কোনো অসুবিধা নেই, সেগুলো অ্যাকুমুলেট করা যায়, এখানে করলাম আরেকটু নিচে এলে করলাম, একদম বটম ধরতে যাবেন না, একদম টপও ধরতে যাবেন না, যা যেমনভাবে পাওয়া যায়। আর ওভার দ্য লং রান আপনার তো এসআইপি চলছেই, যারা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করেন এসআইপি চলছে, তার মাঝখানে মাঝে মাঝে একটু টপ আপ করা গেল, ব্যাস একটু নিচে এলে কোনো তো অসুবিধা নেই। কারণ আপনার তো মিনিমাম নাজারিয়া 7 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স, তখন তো বাজার যতই এই যে যুদ্ধ ব্যাপার হোক যাই হোক, বাজার উপরেই থাকবে সাধারণত আশা করা যায়। তো তার জন্যই বলছি বাজার একদম নর্মাল এখনো পর্যন্ত আছে। এবার দেখুন উইকেন্ডে কোনো একটা হয়তো নিউজ এলো, তার জন্য হয়তো বাজার সোমবার একটু রিয়্যাক্ট করলো, এবার সেগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস, মানে এইখানে আপনারা এসেছেন বা আমরা এসেছি শেয়ার মার্কেটে, তার শেয়ার মার্কেটের এইরকম ব্যাপারগুলো তো থাকবেই, এগুলোকে প্রফেশনাল হ্যাজার্ড বলে। এই ভোলাটিলিটি যদি হ্যান্ডেল করতে না পারেন তাহলে শেয়ার মার্কেটে আসবেন না, সোজা ব্যাপার। শেয়ার তাহলে ব্যাংকে এফডি করুন, শেয়ার মার্কেটে এলে এই ভোলাটিলিটি, এই নিউজ বেসড ব্যাপারগুলো, এগুলোকে ঝেলতে আপনাকে হবেই। এখানে দুরকম অ্যাপ্রোচটা রাখুন, যেটা আমি আগের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিয়েছি, এই ভিডিওতে আবার বলছি। আপনারা ইনভেস্টার হলে ভালো ভালো স্টক থেকে বেরিয়ে যাব, ভালো ভালো মিউচুয়াল ফান্ড বাবা বেঁচে বেরিয়ে যায়। আজকেও আমার কাছে একটা দুটো প্রশ্ন এসেছে যে 80%, দেখবেন আগের ভিডিওর একজনের আছে, আমি তার অ্যান্সারও দিয়েছিলাম যে মোটামুটি 80% আমি খালি করে দিতে চাইছি, কারণ এখন তো যা নিউজ ফিউজ চলছে, রিটালিয়েশন নিশ্চয়ই হবে, তাতে অনেকটা নিচে আবার পাওয়া যাবে। দেখুন ইনভেস্টমেন্টের টাইমিং কেন করবেন, আপনার তো ইনভেস্টমেন্ট, আমি সবাইকেই বলছি ইনভেস্টমেন্টে টাইমিং করার তো দরকার নেই, কারণ ইনভেস্টমেন্ট আপনার 10 বছর 15 বছরের নাজারিয়া, সেখানে টাইমিং আবার
কিভাবে করছেন? হ্যাঁ, আপনি একদম লাইফ হাইতে আছে তখন একটু পোর্টফোলিও রিব্যালেন্সিং করলেন, দ্যাট টাইমিং ইজ অ্যাকসেপ্টেবল। বাট এখন যখন বাজার নিচে আছে তখন টাইমিং করছেন, তাহলে ঠিক আছে, আপনি যদি সেই রকম স্কিলফুল হন করতে পারেন, কিন্তু আবার উপর নিচে এলে নিতে পারবেন তো? নাকি নিচে এলে ভাববেন যে আরও একটু নিচে আসুক, ওয়েট করি, আর সেই নিচে আর মানে সেই ওয়েট আর আপনার হলো না, উপরেই উঠে গেল। অনেকেই এখানে বলছিলেন যে বাজার যখন উপরে এখানে ছিল তখন আমার ইউটিউবের চ্যানেলেই দেখবেন অনেকে বলছিল যে 19,000-এ হয়তো এসে যাবে, 14,000-এ চলে যাবে, এরকম কথাও বলা হচ্ছিল। যেখানে আমি বারবার বলছিলাম যে আপনি বটমও ধরতে পারবেন না, টপও ধরতে পারবেন না, তাহলে যেখানে আছেন, আমি বারবার এই কথাটা বলেছি, 100 টাকা থাকলে 50 টাকা ইনভেস্ট করে রাখুন, 40 টাকা ইনভেস্ট করে রাখুন, আর 60 টাকা 60 রুপিস হাতে রাখুন। যে আবার নিচে এলে আবার নয় নেবেন, কিন্তু একদমই ইনভেস্ট করব না সেটা তো ঠিক নয় যে একদম বটমে এলে নেব। এই ব্যাপারগুলো নয়। আমি নিজে বলেছি আমি নিজে ইনভেস্টেড আছি, কিন্তু আমি পুরো টাকাটা ইনভেস্টেড নেই, আমি 50% ইনভেস্টেড আছি। আর বাদ বাকিগুলো যে এখন যদি এসব জায়গায় আসে আর একটু নিচে নিচে পাওয়া যায়, বাদ বাকিগুলো আস্তে আস্তে ইনভেস্ট করব। কিন্তু আমি আগে থেকেই ইনভেস্টেড। এমন কখনো হয়নি যে মার্কেট ছেড়ে আমি বেরিয়ে গেছি। মার্কেট ছেড়ে বেরোলে আপনি জীবনে পয়সা রোজগার করতে পারবেন না। ইনভেস্টার, বিনিয়োগকারীদের আমি বলছি। ট্রেডাররা কি করবে? ট্রেডাররা তো দিনের ব্যাপার বা উইকলির ব্যাপার, সেগুলো চার্ট অনুযায়ী, স্টপ লস অনুযায়ী করবে। আর এখন যখন স্পেশালি আমি কি করছি সেটা বলি, আমি কাউকে জ্ঞান দিতে আসছিও না। আমি কি করছি, আমি এখন একটু ওভারনাইট পজিশন রাখাটা অ্যাভয়েড করছি। অ্যাজ আ ট্রেডার, ইনভেস্টার আমি ইনভেস্টেড আছি, থাকবো। এবং এরকম যদি নিউজ আসে, ডামাডোলের নিউজ আসে, সোমবার দিন ধরুন গ্যাপ ডাউন, আমি একজনের কমেন্ট শুনলাম সোমবার বিশাল গ্যাপ ডাউন হবে, হোক চাই, দেখুন যদি গ্যাপ ডাউন হয়, ট্রেডার হিসাবে কি ওভারনাইট আমার পজিশন নেই? যেটা আমি আপনাদের ভিডিও করে গতকাল অ্যালার্ট করেছিলাম যে আমার কি পরিস্থিতি ট্রেডার হিসাবে, আমি ওভারনাইট পজিশন নেই, সুতরাং নো প্রবলেম। ইনভেস্টার হিসাবে তো আরও আমি মানে মজা পাবো যদি গ্যাপ ডাউন হয়, ভালো ভালো স্টক, ভালো ভালো মিউচুয়াল ফান্ডে অল্প একটু টপ আপ করবো। হয়তো আমার ওই যে বলেছিলাম 100 টাকার মধ্যে 50 টাকা ইনভেস্ট করেছি, 50 টাকা হাতে আছে, তার থেকে 5 টাকা বা তার থেকে 10 টাকা মানে 5% বা 10% আমি হয়তো ইনভেস্ট করবো টপ আপের দিকে, মনে করবো যদি হিউজ গ্যাপ ডাউন হয়, হিউজ কথাটা বললাম। তাহলে ইনভেস্টাররা এইভাবেই কাজ করবে। ইনভেস্টাররা, কেননা আমার নজরিয়া কি, আমার নজরিয়া মিনিমাম 10 বছর, 12 বছর, 15 বছর এরকম। সেখানে দাঁড়িয়ে আমার 23,000-এ করলাম না 22,500-এ করলাম বা 24,100-এ করলাম, তেমন ম্যাটার করবে না। হ্যাঁ, এবার যতটা একটু টাইমিং করা যায়, যতটা একটু নিচে নেওয়া যায়, ব্যাস ওরকমই। তার জন্যই করছি যে 50% করেছি, আর বাদ বাকিটা একটু আস্তে আস্তে করব, আবার হাতে টাকা রাখবো, এরকমভাবেই করতে হবে। আর মান্থলি এসআইপি তো চলছে, সেখানেও একটা অ্যাভারেজ আউট হচ্ছে। সব যে একদম নিচের কুড়িয়ের জিনিস নেব এরকমভাবে ইনভেস্টমেন্ট হয় না, আর সেটা করারও দরকার নেই। কেননা এক একটা স্টক যেগুলো মানুষকে বড়লোক করে দিয়েছে, আপনারা তো আমার থেকে বেশি উদাহরণ জানেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন প্লিজ। আপনি আমার থেকে বেশি উদাহরণ জানেন, যেমন ধরুন বাজাজ ফিনান্স, তারপর বিভিন্ন ইনফোসিস বলুন, অন্যান্য স্টকগুলো আপনারা জানেন। সেগুলোতে একবার দেখুন না, যখন বটম থেকে যখন আপনারা দেখেন, বা সেই বটমে নিলেই কি আপনি ওয়েলথ ক্রিয়েট করেছেন, নাকি বটম থেকে যদি 20% উপরেও কেউ নিয়ে থাকতো কিন্তু টাইম দিত মার্কেটকে, তাহলে আজকেও সে বড় লোক থাকতো, তাই না? প্রবলেম হলো আমরা ওই টাইমের চক্করে ভালো ভালো স্টকগুলো হাতছাড়া হয়ে যায়। ইনভেস্টারদের, আবার বলছি এটা ইনভেস্টারদের বলছি। ট্রেডার হলে স্ট্রিক্ট স্টপ লস রাখবে। ট্রেডার আমি স্টকটা নিয়ে নিয়েছি, এই তো সঞ্জয় বলেছে লং টার্মে রাখতে, আমি রেখে দিয়েছি। আরে ট্রেডারদের তা বলছি না। ট্রেডার হলে পার্টিকুলারলি স্টপ লস থাকবে, স্টপ লস হিট হলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা তো এটা একটু মাইন্ডসেট রাখতে হবে। আর এই মাইন্ডসেটের উপরেই আমি কিন্তু কাজ করি স্পেশালি ইনভেস্টার এবং যারা পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে চান, তার জন্য প্লিজ গুগল টক্সে মানে গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু আমার সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, যেখানে আজকে লাইভ মার্কেট চলাকালীনও কিন্তু আমি আমার মতবাদটা দিয়েছিলাম। যেদিন এইরকম পরিস্থিতি আসে আমি আমার মতবাদটা জাস্ট ফর এডুকেশনাল পারপাস ওখানে দিই। একটু ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নেবেন, লিঙ্ক থেকেই জয়েন করবেন, না হলে আমার চ্যানেল সার্চ করে জয়েন করবেন না। টেলিগ্রামে প্রচুর ফেক গ্রুপ আছে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো রকম কিন্তু ওই টাকার মাধ্যমে কোনো ট্রেডের টিপস বা এইসব কিচ্ছু দেওয়া হয় না। কেউ যদি আপনার কাছ থেকে চায়, বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার নেই, যদি কেউ চায় বা এরকম চায় যে টিপসের দেব টাকা দিন, তাহলে বুঝে যাবেন যে সেটা ফ্রডের পাল্লায় পড়েছেন।
আর একটা কথা বলি, টেলিগ্রামে জয়েন করে নেবেন, তার সাথে সাথে ওইখানে আমার অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে গুগল প্লে স্টোর থেকে, সেটা ইনস্টল করে নেবেন। কারণ সেখানে কিন্তু আমি কিছু ফ্রি রিসেন্টলি আনতে চলেছি, ফ্রি ওয়েবিনার ফর সুইং ট্রেডিং পারপাস। সুইং ট্রেডিংটাকে নিয়ে একটা ফ্রি ওয়েবিনার আপনাদের সাথে করব। আর তার সাথে সাথে মের মাসের 3 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপর আমার কোর্স। পারলে সেটাও চেক আউট করে নেবেন, জয়েন করে নেবেন। তার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। সুতরাং একটু সাবধানের সাথে ট্রেড করবেন যারা স্পেশালি ট্রেড করেন। এই ভোলাটিলিটিগুলো থাকবে, আজকেই যেমন উপরের দিকে ট্র্যাপড হয়ে তারপর নিচের দিকে হলো, এই ট্র্যাপের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এরকম মার্কেট করতে পারে, ভোলাটিলিটি আসবে, তাই জন্য একটু সাবধানে ট্রেড করবেন। আরও একজন বলছিলেন, জাস্ট আমি ছোট্ট একটা কমেন্ট নিয়ে শেষ করব। একজন বলছিলেন আপনি তো 21,700 থেকেই সাবধানের কথা বলেছেন। 21,700 থেকে সাবধান আমি ট্রেডারদের বারবার বলি, কারণ ট্রেডারদের প্রত্যেক সময় সাবধান থাকতে হয়। ইনভেস্টারদের আমি বলেছিলাম যখন এপ্রিল মাসের 2 তারিখে, মনে করে দেখুন, বলেছিলাম ট্যারিফ হতে পারে, নাকে তেল দিয়ে ঘুমান। এই যে এপ্রিলের 2 তারিখে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এপ্রিলের 2 তারিখের ভিডিওতে দেখে নেবেন। এপ্রিলের 2 তারিখের আমাদের রাতে ওই ট্যারিফের খবর এসেছিল, তারপর নিচে পড়েছিল। আমি এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে ইনভেস্টাররা নাকে তেল দিয়ে ঘুমান, কিন্তু ট্রেডাররা ওভারনাইট পজিশন রাখবেন না। দেখুন তারপরে তাই হয়েছে, একদম নিচে এসেছে, কোনো ট্রেডার এখানে থাকতে পারতো না, একদম গেল ব্যাপার। কিন্তু এই যে 2রা এপ্রিল 3রা এপ্রিলের এই জায়গা, কিন্তু ব্যাপার হচ্ছে ইনভেস্টারদের কি ব্যাপার, ইনভেস্টাররা এখানে এই ভোলাটিলিটি দেখলো, নিচে এলো, আবার উপরে গেল, কি হলো? সে যদি এখানেই থাকতো, এখনো তার মিউচুয়াল পোর্টফোলিও, ফান্ড পোর্টফোলিও এর থেকে গ্রিনেই থাকছে। সুতরাং ইনভেস্টার আর ট্রেডার দুজনের আলাদা অ্যাপ্রোচ থাকবে, এটা বারবার মাথায় রাখবেন। আমি এতবার বলছি কেন যে আপনাদের বোঝাতে, কয়েকজনকে, সবাই বুঝেছেন, কয়েকজনকে বুঝতে পারেন না, তাই জন্য আবার বারবার একটু বলে নিই। যাই হোক, সাবধানে ট্রেড করবেন ট্রেডাররা, ঠিক আছে? ইনভেস্টাররা ভালো ভালো স্টক খুঁজবেন, তাতে টপ আপ করবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইনট্যাক্ট আছে। রিটেলিয়েশনের জন্য গ্রোথ স্টোরি যে পুরো বিগড়ে যাবে, 10 বছরের ইন্ডিয়ার ব্যাপার চেঞ্জ হয়ে যাবে ইকোনমি, একদমই তা মনে করি না। আমি, আর এটা পার্সোনাল মত। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে বা গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।